হ্যালো, তোমাদের এক বান্ধবী এসে জিজ্ঞেস করতেছেন আরেক স্যারের কথা। আমি কি তোমাদের ক্লাস হচ্ছে? বলছে স্যার আমাদেরই ক্লাস। সেই ক্লাস রেখে এখানে কি করে? তো আমরা ঠাকুরগাঁয়ে কত ডিগ্রি বললা? 16 ডিগ্রি এখনো? জি স্যার, 16 ডিগ্রি। সকালে আরো কম ছিল অনেক। হ্যাঁ, এখন তো সময় অনেক গড়িয়ে গেছে। সকালে অনেক কম ছিল। বাতাস কি আছে? শৈত্যপ্রবাহ কি জি আছে? স্যার, বাতাস আছে অনেক। হুম। যাই হোক, আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। তো দেখি আর কি অবস্থা, তাই না? তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা সেখান থেকে শুরু করব নাকি? বলো। স্যার, বোর ইফেক্ট আর রুট ইফেক্ট আরেকবার বুঝাবেন? আচ্ছা, বুঝাবো না, ওটা তো আরেক চ্যাপ্টারের, তাই না? আচ্ছা, আমরা শেষে ওটা কথা বলবো না, আগে আমরা গত ক্লাসে যেটা পড়েছি সেটা নিয়ে কথা বলি আগে, তাই না? আমরা অসমো রেগুলেশন নিয়ে কথা বলতেছিলাম, তো সেটা নিয়ে কথা বলি, তার শেষে তোমার ওটা প্রশ্ন জবাব দিয়ে যাবো। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? আমরা অসমো রেগুলেশন শুরু করেছিলাম, যে অসমো রেগুলেশন কাকে বলে। তো তাই না, অসমো রেগুলেশন কাকে বলে? কারো কি মনে আছে? সল্ট আর ওয়াটারের যে সাম্যতা রক্ষা হয় অসমো রেগুলেশন পদ্ধতি। সেটাকে বলা হয় অসমো রেগুলেশন। তো অসমো রেগুলেশন যেখানে যে প্রক্রিয়া হচ্ছে সেখানে একটা বিশেষ মেকানিজম ঘটে বা ঘটতেছে, সেটাকে কি বলতেছিলাম, ডিফিউশন প্রসেস নাকি? তো সেখানে আবার যে অসমো রেগুলেশন ঘটে সেই মেকানিজমটার মধ্যে দুটো সলিউশনের ব্যাপার আছে। তো সেই সলিউশন গুলোকে আমরা বলতেছিলাম যে এটার ঘনত্ব বেশি একটা একটা সাপেক্ষে, সেটাকে বলতেছিলাম হাইপার টনিক বা হাইপার অসমোটিক সলিউশন, আর যেটার কম সেটাকে বলতেছিলাম হাইপো টনিক সলিউশন বা হাইপো অসমোটিক সলিউশন। আর যেখানে দুইটা দ্রবণেই বা দুটো সলিউশনেই ঘনত্ব ঘনত্ব একই রকম, সেটাকে বলতেছিলাম আমরা আইসোটনিক সলিউশন। ঠিক আছে? তো অন দ্য বেসিস অফ অসমো রেগুলেশন মেকানিজম, কে কিরকম ভাবে অসমো রেগুলেশন করে তার উপর ভিত্তি করে ফিশ গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলতেছিলাম অসমো কনফর্মার, আর একটা হচ্ছে অসমো রেগুলেটর। তো উদাহরণ দিয়ে যদি বলি, অসমো কনফর্মার হচ্ছে হ্যাগফিশ, আর অসমো রেগুলেটর হচ্ছে ম্যারিন ইলাস্মোব্রাঙ্ক, ম্যারিন ট্যালুস্ট, প্রেসিডার ট্যালুস্ট এন্ড ইউরিহেল্যান্ড ফিশেস। এদেরকে বলা হচ্ছিল অসমো রেগুলেটর। আমরা মূলত গত ক্লাসে পড়েছিলাম যে আসলে ম্যারিন টেলিস্ট কিভাবে অসমোটিক অথবা অসমো রেগুলেশন মেকানিজম মেনটেন করে, অথবা তাদের বডি ফ্লুইডস কনসেন্ট্রেশন আর যারা তারা যেখানে বসবাস করে সি ওয়াটার, সেটার মধ্যে তাদের পার্থক্য কিরকম সেটা বলতেছিলাম আমি। যে ম্যারিন টেলিস্টের ক্ষেত্রে হচ্ছে তাদের বডি ফ্লুইড কনসেন্ট্রেশন হচ্ছে 1/3 অফ সি ওয়াটার। তার মানে হচ্ছে তাদের বডি ফ্লুইড হচ্ছে হাইপো অসমোটিক। তার মানে তাদের মধ্যে যে মেকানিজম ঘটে সেটা হচ্ছে হাইপো অসমোটিক মেকানিজম ঘটে তাদের মধ্যে। সেই মেকানিজম গুলো কিভাবে কি হচ্ছিল, সেই কারণে যদি কোনো একটা দ্রবণ, কোন একটা সলিউশন যদি হাইপো অসমোটিক হয়, তাহলে কি হয়, সেখান থেকে পানি বের হয়ে যায় এবং সেখানে সল্ট প্রবেশ করার চেষ্টা করে, লবণ প্রবেশ করার চেষ্টা করে, তাই না, সলিড প্রবেশ করার চেষ্টা করে। তো সেই অবস্থায় যখন মারিন ফিশ সমুদ্রে থাকে, তখন তাদের মধ্যে সেই অবস্থা ঘটতে থাকে। আর সেই অবস্থাকে থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য অথবা সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের মধ্যে এক ধরনের অ্যাডাপ্টেশন রয়েছে বা অ্যাডাপটিভ মেকানিজম রয়েছে। সেই মেকানিজম গুলো কি হচ্ছে, তারা বেশি পরিমাণে পানি পান করে, এটা হচ্ছে একটা মেকানিজম। আর তাদের মধ্যে তাদের গিলের মধ্যে স্পেশাল সল্ট কি থাকে মনে আছে? সল্ট রিমুভিং মেকানিজম রয়েছে, এক ধরনের স্পেশালিস্ট সিস্টেম রয়েছে, সেটাকে বলা হচ্ছিল সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিস্টেম। সেই সিস্টেমের মাধ্যমে সেই তাদের গিলের মাধ্যমে তারা অতিরিক্ত সল্টকে বাইরে বের করে দেয়। তার এটা হচ্ছে কি, তাদের মধ্যে কি ছিল, একটা হচ্ছে অতিরিক্ত পানি পান করতেছে, আবার সল্ট রিমুভিং
মেকানিজম রয়েছিল তাদের গিলের মধ্যে, তার মাধ্যমে তারা সেই অ্যাডাপটিভ মেকানিজমটা মেনটেন করে। আমরা প্রথমে যদি বলি ওয়াটার ব্যালেন্স, তাহলে তাহলে মেরিন ফিশকে দুইটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, একটাকে বলা হয় ওয়াটার ব্যালেন্স আর একটা হলো সল্ট ব্যালেন্স। তাহলে ওয়াটার ব্যালেন্সটা কিভাবে করে বলো এখন? মেরিন ফিশ ওয়াটার ব্যালেন্স কিভাবে করতেছে যখন তারা সমুদ্রে থাকে? স্যার বেশি পরিমাণে পানি গ্রহণ করে কম ইউরিন ত্যাগ করে। না, এটা হচ্ছে প্রিন্সিপাল, তাই না? এটাই হচ্ছে তারা ড্রিঙ্ক হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার এন্ড তাদের এবং সেই ড্রিঙ্কিং রেট অনেক সময় খুব বেশি হয়। আমার উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে কত পরিমাণ পানি পান করতে পারে তারা, সর্বোচ্চ 30 থেকে 40% অফ দেয়ার বডি ওয়েট। প্রতিদিন তারা সেই পরিমাণ পানি পান করতে পারে এবং নর্মালি হচ্ছে 10 থেকে 20% অফ দেয়ার বডি ওয়েট। তো এই আবার কি হয়, পানি যেহেতু বেশি পান করে এবং কম ইউরিন ত্যাগ করে। কম ইউরিন ত্যাগ করে, অথবা সেই পানিকে যাতে শরীর থেকে বের না হয়ে যায়, যেহেতু তাদের বডির মেকানিজম এরকম হচ্ছে যে শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছিল, তো সেই প্রসেসকে মেনটেন করার জন্য তারা তাদের ইউরিন প্রোডাকশন কমিয়ে দিয়ে কি করে তারা বেশি পানিকে প্রিজার্ভ করার চেষ্টা করে, কনজার্ভ ওয়াটার বাই প্রোডিউসিং ভেরি লিটল ইউরিন। সেটার পরিমাণটা কত রকম? অ্যাবাউট 3 ml পার কেজি বডি ওয়েট পার 24 আওয়ার্স। এবং সেই কম পরিমাণে ইউরিন প্রোডাকশনের জন্য তাদের মধ্যে স্পেশালাইজড তাদের যে কিডনি স্ট্রাকচারটাও পরিবর্তন হয়ে যায়। সেরকম কিরকম তাদের গ্লোমেরুলের সংখ্যা কম থাকে, সেই পরিমাণে তারা কম পরিমাণে ইউরিন প্রোডাকশন করে। আবার কি করে, টু কনজার্ভ ওয়াটার দে হ্যাভ অ্যাটেন্ড সার্টেন স্পেশালাইজেশন অফ দেয়ার কিডনি টিউবুলস ক্যাপেবল অফ ওয়াটার রিঅ্যাবজর্পশন। তাদের কিডনি টিউবুল গুলোর মধ্যে যখন তারা যে পরিমাণে ইউরিন প্রোডাকশন করে, সেই ইউরিন গুলো কিডনি টিউবুলের মাধ্যমে যখন যায়, তখন সেখানে আবার কিছু পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। তাদের মধ্যে সেই ধরনের মেকানিজম রয়েছে। এই ছিল আমাদের ওয়াটার ব্যালেন্স। আমরা যদি সল্ট ব্যালেন্স দেখি তাহলে কি ছিল? সল্ট ব্যালেন্সের মধ্যে কেন তাদেরকে সল্ট ব্যালেন্স করতে হচ্ছে আমরা যদি বলি, কেন? কারণ তাদের বডিতে এক্সট্রা সল্ট প্রবেশ করতেছে কিভাবে, অতিরিক্ত লবণ প্রবেশ করতেছে কিভাবে? ডিফিউশন প্রক্রিয়ায়, আবার ওয়াটার যখন তারা প্রচুর পরিমাণে পানি পান করছে তার মাধ্যমে। The surplus salt eliminated through the gills and gut. বলছে অতিরিক্ত যে লবণ তারা পানি পানের মাধ্যমে অথবা তাদের ডিফিউশন প্রক্রিয়ায় প্রবেশ করতেছিল, সেগুলো কিভাবে বাইরে বের করে দেয়? গিলের মাধ্যমে অথবা গাটের মাধ্যমে। কিভাবে? গিলের মধ্যে এক ধরনের বিশেষ মেকানিজম রয়েছে, এক ধরনের সেল রয়েছে, এগুলো হয় ক্লোরাইড সেল প্রেজেন্ট ইন গিল। এবং সেই ক্লোরাইড সেল কি করে? অতিরিক্ত অতিরিক্ত লবণকে বাইরে বের করে দেওয়ার জন্য সহায়তা করে। আবার কারো কোনো স্পিসিসের ক্ষেত্রে বলা হচ্ছে স্কিনে অথবা মাথার স্কিনে অথবা অপরক্রমে এই ধরনের সেল থাকেও। তো কিভাবে হয় বলছে, সোডিয়াম আয়ন ইজ রিমুভড উইথ দি হেল্প অফ সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিস্টেম ইন দি ক্লোরাইড সেল অফ গিল। গিলের মধ্যে যে মেকানিজমটা রয়েছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিস্টেম, তার মাধ্যমে সে সোডিয়াম আয়নকে বাইরে বের করে দেয়। বলছে দিস সিস্টেম অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট সোডিয়াম আয়ন আউট অফ সেল ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম আয়ন, and these sodium ions are exchanged for 2 potassium ions. So this is the active transport system, তার মাধ্যমে সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়নের মাধ্যমে এক্সচেঞ্জ হয়ে যায় এবং এক অণু সোডিয়াম আয়ন বাইরে বের করতে তাদেরকে 2 অণু পটাশিয়াম আয়ন বাইরে ভিতরে নিয়ে আসতে হয়। আবার হচ্ছে ক্লোরাইড আয়নও বাইরে বের করে দিচ্ছে কিভাবে? প্যাসিভলি, সাধারণত বাইকার্বনেটের মাধ্যমে তারা বাইরে বের হয়ে যায় আর কি। আর বাকি যে আয়নগুলো থাকে ডাইভ্যালেন্ট আয়ন, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, কি হয় তারা বডিতে যখন প্রবেশ করে তারা কি হয় ইন্টেস্টাইনে চলে গেলে সেখানে তারা অ্যাসিডিক কন্ডিশনের কারণে অক্সাইড এবং হাইড্রোক্সাইডে পরিণত হয়। সরি, অ্যালকালাইন কন্ডিশনের কারণে তারা অক্সাইড এবং হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং তারপরে তারা ফিসিসের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। এই ছিল আমাদের ওয়াটার এবং সল্ট ব্যালেন্স মূলত। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলবেন স্যার। এই সোডিয়াম আয়নকে মানে রিলিজ করবে তার পটাশিয়ামকে অ্যাবজর্ব করেছে, কিন্তু স্যার এখানে সোডিয়াম আর পটাশিয়ামটা একই গ্রুপের হওয়া সত্ত্বেও স্যার পটাশিয়ামের উপকারিতা কি স্যার? কম করার পরেও তার কোনো প্রবলেম হচ্ছে না, সোডিয়াম থাকা সত্ত্বেও। শরীরের জন্য প্রত্যেকটা আয়নের নির্দিষ্ট একটা পরিমাণ থাকে, বুঝছো না? যে এই আয়নটা এরকম থাকতে হবে, এরকম থাকতে হবে। আবার কিছু কিছু আয়ন আছে অন্য বিভিন্ন মেকানিজমে ব্যবহার করা হয়। তো বডির ফিজিওলজির কারণেই
সোডিয়াম আয়ন বেশি প্রয়োজন হয় না, পটাশিয়াম আয়ন বেশি প্রয়োজন হয়। হিউম্যানের ক্ষেত্রেও তাই হয়, যখন বিশেষ করে মানুষ একটু বৃদ্ধ হয়ে যায় তখন দেখা যায় পটাশিয়াম সোডিয়ামের আয়নের পরিমাণে কমে যায়, অনেক সময় পটাশিয়াম আয়নটা খুব বেশি পরিমাণে কমে যায়, রক্তে পটাশিয়াম প্রয়োজন বেশি পরিমাণে প্রয়োজন হয়। সেই কারণে অনেক সময় পটাশিয়াম আয়ন দিতে হয়। আর ফিশের ক্ষেত্রে এক্স্যাক্টলি কি কারণে একই হিউম্যানের ক্ষেত্রে যে প্রয়োজন সেই প্রয়োজন কিনা সেটা আমি জানি না, তবে যদি আমি জানি তোমাকে জানাবো না আর কি, যে কি কারণে তাদেরকে হয়তো বা যেহেতু ভার্টিব্রেট একই প্রয়োজন হতে পারে আর কি, একই ধরনের ফিজিওলজির কারণেই হতে পারে আর কি। ভালো প্রশ্ন করছো, আর বিস্তারিত আমি যদি জানতে পারি তোমাকে জানাবো না, ঠিক আছে? তারপরে আমরা চলে যাই, আসলে আমরা ওয়াটার ব্যালেন্স এবং সল্ট ব্যালেন্স দেখলাম। তো তারপরে যাব হচ্ছে আমরা ফ্রেশ ওয়াটার টেলোস, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, অথবা তোমাদেরকে একটু হিংস দিয়ে গেছিলাম, যে আসলে তোমাদের যদি কোনো আইডিয়া থাকে বলো। স্যার ম্যারিন টেলোস্টের উল্টা প্রসেস হবে এখানে। উল্টা প্রসেস ছিল, তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম যে আসলে যখন মেরিন ফিশ, একটা ফিশ মাছ যখন, বিশেষ করে ইলিশ মাছ যখন ফ্রেশ ওয়াটারে মেরিন ফিশে থাকে, মেরিন এনভায়রনমেন্টে থাকে, তখন সে মেরিন টেলোস যেভাবে তাদেরকে অসমোটিক প্রেসার মেনটেন করেছিল সেইভাবে মেনটেন করে, আর যখন সে ফ্রেশ ওয়াটারে চলে আসতেছিল তখন সে করে কি, ফ্রেশ ওয়াটার টেলোস যেভাবে অসমোটিক প্রেসার অথবা অসমোরেগুলেশন করে ঠিক সেভাবে তারা মেনটেন করে। আর যখন তারা ফ্রেশ ওয়াটারে আসে তখন তাদের বডি ফ্লুইড কনসেন্ট্রেশন কি হয়ে যায়, বেশি হয়ে যায় দেন সারাউন্ডিং এনভায়রনমেন্ট, সো দে অপারেট হাইপার অসমোটিক্যালি। আর মেরিন ফিশ কি করেছিল, হাইপো অসমোটিক্যালি, তাই না? তো সেখানে কি হচ্ছে, যদি ফ্রেশ ওয়াটার টেলোস্টের বডি ফ্লুইড কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় কম্পেয়ার টু ফ্রেশ ওয়াটার, তখন কি হচ্ছে তোমরা ঠিক চিন্তা করো, তার অপোজিটটা কি হচ্ছিল, স্যার গেইন আর ওয়াটার। ওয়াটার কম ইনটেক করবে আর ইউরিন বেশি প্রডিউস করবে। তা ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে প্রথম তো একটা ঘটায়, যেমন ওই মেরিন ফিশের ক্ষেত্রে কি করতেছিল, যে আসলে পানি থেকে, শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছিল, আবার সল্ট প্রবেশ করতেছিল, তাই না? মেরিন ফিশের ক্ষেত্রে এখানে তার বিপরীত ঘটনা ঘটবে। এখানে কি হবে, ওয়াটার প্রবেশ করবে আর সল্ট লস হবে। তার মানে কি, ফ্রেশ ওয়াটার ফিশের ক্ষেত্রে হচ্ছে শরীর থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে, সরি, শরীরে অতিরিক্ত পানি প্রবেশ করতেছে, আর শরীর থেকে লবণ বের হয়ে যাচ্ছে। তো এই মেকানিজম, তাদের এই যে প্রবলেম, এটা একটা সমস্যাই বলতে পারো, তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য তাদের মধ্যে কি ঘটে, বা তাদের কিছু অ্যাডাপটিভ মেকানিজম রয়েছে। ফ্রেশ ওয়াটার টেলোস্ট মাস্ট রিমুভ দি এক্সেস ওয়াটার এন্ড কমব্যাট সল্ট লস। বলছে ফ্রেশ ওয়াটার ফিশকে বেঁচে থাকতে হলে তাকে অবশ্যই শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দিতে হবে, এবং তাদের যে লস, লবণ বের হয়ে যাচ্ছিল সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে বের হওয়া থেকে। তো ফ্রেশওয়াটার ফিশেস হ্যাভ 4 মেজর অ্যাডাপ্টেশন ফর কোপিং আর অ্যাডজাস্টমেন্ট। বলছে তাদের 4 ধরনের মেকানিজম রয়েছে, অথবা তাদের অ্যাডাপটিভ মেকানিজম রয়েছে, যার মাধ্যমে তারা তাদের এই সমস্যাকে সমাধান করার চেষ্টা করে। কিরকম? দে অলমোস্ট নেভার ড্রিঙ্ক ওয়াটার। ফ্রেশওয়াটার ফিশ বলছে দে অলমোস্ট নেভার ড্রিঙ্ক ওয়াটার। Their bodies are coated with mucus which prevent the constant influx of water. বলছে তাদের বডি কি করে, কোটেড উইথ মিউকাসের একটা থিক আবরণ থাকে, তাহলে থাকার কারণে কি, হুইচ প্রিভেন্ট দি কনস্ট্যান্ট ইনফ্লাক্স অফ ওয়াটার, ওয়াটার প্রবেশে বাধা দেয়। দে এক্সট্রাক্ট এ লার্জ ভলিউম অফ ওয়াটার অ্যাজ ডাইলিউট ইউরিন। বলছে তারা বেশি পরিমাণে ওয়াটার বাইরে বের করে দেয় ইউরিন প্রোডাকশনের মাধ্যমে, হিউজ অ্যামাউন্ট অফ ইউরিন প্রোডাকশন করে এরা। আর রয়েছে কি, স্পেশাল সল্ট অ্যাবজর্বিং সেল অন দি গিল সারফেস। গিলের মধ্যে একইভাবে ওসব মজার ব্যাপার হলো, মেরিন ফিশও যে সল্ট অ্যাবজর্বিং ছিল, এখানেও সেই সল্ট অ্যাবজর্বিং সেল আছে, একই সেল, কিন্তু কাজ করে হচ্ছে বিপরীত। ওখানে কাজ করতেছিল কি, সল্ট রিমুভ, মেরিন ফিশের ক্ষেত্রে কিভাবে কাজ করতেছিল, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিস্টেম, এক্সট্রা সল্ট বের করে দিচ্ছিল, আর এখানে কাজ করতেছে তার অপোজিটলাম, তাদের মধ্যে যে সল্ট লস হচ্ছে সেই সল্টকে অ্যাবজর্ব করার চেষ্টা করতেছে তারা এই গিলের মাধ্যমে, গিলের যে সল্ট অ্যাবজর্বিং সেল রয়েছে তার মাধ্যমে। সো স্পেশাল সল্ট অ্যাবজর্বিং সেল অন দ্য গিল সারফেস অ্যাক্টিভলি টেক আপ সল্ট ফ্রম দ্য ফ্রেশ ওয়াটার প্যাসিভলি। বলছে প্যাসিভ সিস্টেমের মাধ্যমে তারা
গিল সারফেসের মাধ্যমে অথবা গিলের মাধ্যমে সল্টকে প্রবেশ করাতে হচ্ছে। আর সেখানে মধ্যে সোডিয়াম পটাশিয়াম এটিপি সিস্টেম কাজ করে বা একটা পাম্প সিস্টেম কাজ করে, আর এই জন্য প্রচুর পরিমাণে এটিপি প্রয়োজন হয়। তাহলে আমরা দেখি আসলে অ্যাডাপটিভ মেজার গুলো কি কি দেখলাম, যে এই মেজার গুলো ছিল। তো সেই মেজার গুলোর কারণে আমরা 4টা বলেছিলাম, আসলে দুইটা একসাথে হয়ে গেছে। এটাকে তুমি যদি ভাগ করো, যে 4টা একসাথে আলাদা আলাদা হবে আর কি। They almost never drink water. Their bodies are coated with mucus, which prevent the constant influx of water, and they excrete a large volume of water as dilute urine and special salt-absorbing cell in the gill surface. Uptake or take up salt from the pressure passively. এই ছিল 4 ধরনের অ্যাডাপটিভ মেজার অথবা অ্যাডাপটেশন স্ট্র্যাটেজি ইন ফ্রেশওয়াটার ফিশ আর ফ্রেশওয়াটার টেলিস্ট। তো আমরা যদি একে একে দেখি, ওয়াটার ব্যালেন্স। Freshwater tailors regulate the entrance of water into their body by pulling away. The scale and mucus coating greatly reduces influx of water through skin. বলছে অতিরিক্ত পানি যাতে প্রবেশ না করতে পারে, তাদের মধ্যে যে মেকানিজমটা ছিল, প্রথম হচ্ছে গিল স্কিনের মধ্যে স্কেল এবং স্কিনের মধ্যে হচ্ছে মিউকাস থাকে, মিউকাস কোটিং থাকে। আরেকটা হচ্ছে অতিরিক্ত পানি যেগুলো প্রবেশ করতেছে, তারপরে যেগুলো প্রবেশ করতেছে সেগুলো কি করছে, তারা ইউরিন প্রোডাকশনের মাধ্যমে বের করে দিচ্ছে। লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার ডিফিউজেস থ্রু পারমেবল মেমব্রেন অফ গিলের মাধ্যমে তারা অতিরিক্ত পানি বের হয়ে যাচ্ছে। তো রিমুভ এক্সেস ওয়াটার, তারপরে যদি পানি থেকে যায়, সে রিমুভ এক্সেস ওয়াটার। মিউকাসের কাজটা কি? তোমার স্কেলের উপরে ঠিক যে কি বলে আমি বলি, ফ্রেশওয়াটার ফিশের ক্ষেত্রে যে স্কিন আছে এবং স্কেল আছে, তার উপরে তারা কি করে, একটা শক্ত আবরণ তৈরি করে, এবং পাশাপাশি মিউকাসও তার উপরে একটা লেয়ার তৈরি করে। এদের উপর স্কিন এবং স্কেলের উপর একটা মিউকাস কোটিং তৈরি হয় বা কোটিং থাকে, বা ফ্রেশওয়াটার ফিশ তাদের মিউকাস গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে মিউকাস তৈরি করে, তাদের পুরো স্কিনে অথবা স্কেলের উপর ছড়িয়ে দেয়। আর সেক্ষেত্রে কি হচ্ছে, পানি ভিতরে প্রবেশ করতে পারতেছে না। বাইরে থেকে যে পানি ইনফ্লাক্স হতে চেষ্টা করতেছে, ভিতরে প্রবেশ করতেছে, সেই পানিটা ভিতরে প্রবেশ করতে পারতেছে না। আবার আরেকটা কথা বলতেছিল যে গিলের মাধ্যমে ডিফিউশন প্রক্রিয়ায় কিছু পানি বাইরে বের করে দিচ্ছে, যদি যে পানিগুলো তারপরেও প্রবেশ করতেছে আর কি। এ হচ্ছে মিউকাস এবং স্কেলের কাজ। বলছে কি, একটা কোটিং তৈরি করতেছে বাইরের দিকে, ফিশের বাইরের স্কিনের দিকে, স্কিনের বাইরে একটা আবরণ তৈরি করতেছে, যার মাধ্যমে অতিরিক্ত পানি ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। আবার বলছে তারপরে যে পানিগুলো প্রবেশ করতেছে সেগুলো রিমুভ এক্সেস ওয়াটার, ফ্রেশওয়াটার ফিশেস প্রডিউস এ লার্জ কোয়ান্টিটি অফ হাইপোটনিক ইউরিন। বলছে তারপর তারা এক ধরনের ইউরিন প্রোডাকশন করে, হাইপোটনিক ইউরিন প্রোডাকশন করে। তার পরিমাণটা বলা হচ্ছে কিরকম, 2 to 6 ml পার কেজি বডি ওয়েট পার আওয়ার। বলছে প্রতি ঘন্টায় তারা 2 থেকে 6 ml পর্যন্ত ইউরিন প্রোডাকশন করতে পারে। তবে কোন কোন ক্ষেত্রে 12.5 ml per kg body weight per hour also reported. To produce this large quantity of urine, freshwater fishes have many glomeruli in their kidneys, which are larger than those of marine fishes. বলছে ফ্রেশওয়াটার ফিশের ক্ষেত্রে আরেকটা অ্যাডাপটেশন হচ্ছে, তাদের ক্ষেত্রে গ্লোমেরুলের সংখ্যা বেড়ে যায়। তাদের ক্ষেত্রে ফ্রেশওয়াটার মেরিন কম্পেয়ার টু মেরিন ফিশ, তাদের মধ্যে গ্লোমেরুলের সংখ্যা বেড়ে যায় এবং আকারেও সেগুলো অনেক বড় থাকে, এবং কত হতে পারে, মোর দেন 10,000 গ্লোমেরুলি থেকে একটা কিডনিতে থাকতে পারে, এবং সেই কারণে তারা প্রচুর পরিমাণে ইউরিন প্রোডাকশন করতে পারে। তবে এখন প্রশ্ন হতে পারে, আসলে মেরিন ফিশের ক্ষেত্রে যখন যেই ফিশটা মেরিন ফিশটা মাইগ্রেট করে, তাদের ক্ষেত্রে আসলে গ্লোমেরুলের সংখ্যা কি হয়, আবার নতুন করে তৈরি হয় না হয়? আসলে তাদের ক্ষেত্রে অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায় গ্লোমেরুলগুলো, অথবা রিডিউসড হয়ে যায়। তো এই হচ্ছে তাদের ওয়াটার ব্যালেন্স। আবার সল্ট ব্যালেন্স গুলো দেখি আসলে কি হচ্ছে। Salt concentration of the body fluid of fishes, freshwater fishes, is higher than that of surrounding environment. এটা আমি আগেই বলেছি। So they lose
salt by different ways বলছে তাদের salt concentration কি বডি ফ্লুইড salt concentration হচ্ছে ফ্রেশওয়াটার ফিশের তাদের বাইরের এনভায়রনমেন্ট থেকে বেশি সেই কারণে তারা তাদেরকে লস লবণ বা তাদের কিছু হারাবে অথবা সল্ট লস হবে তো সেই সল্ট লস গুলো কিভাবে হয় ডিফিউশন প্রক্রিয়া হয় উইথ ইউরিনে হয় অথবা ফিসেসে হয় সেইগুলোই দেখবো আর মেজর পার্ট অফ দ্য সল্ট লস ইজ উইথ ইউরিন এন্ড বাই ডিফিউশন বলছে তাদের যত যত ইউরিন সল্ট রিলিজ হয় অথবা সল্ট লস হয় তার মধ্যে মেজরিটি অথবা 90% তারা তারা লস করে ডিফিউশন প্রক্রিয়া অথবা ইউরিনের মাধ্যমে আর একটা পার্সেন্টেজ ছোট্ট একটা পার্সেন্টেজ তারা লস করে বাই ফিসেস সেই লসকে তারা কম্পেনসেট করার জন্য তারা কি করে লস অফ সল্ট ইজ কম্পেনসেটেড বাই ফলোইং ওয়েজ তারা হয়তো সেই শরীর থেকে যে অতিরিক্ত লবণ বের হয়ে যাচ্ছিল সেটাকে তারা মিটিগেট করার জন্য কি করে রিগেইনিং ফ্রম ফুড বলছে তারা যে খাবার খায় খাবার থেকে সেই সল্ট লসটাকে কম্পেনসেট করার চেষ্টা করে আবার অ্যাক্টিভ অ্যাবজর্পশন অফ আয়ন বাই গিলস গিলের মাধ্যমে তারা অ্যাক্টিভ অ্যাবজর্পশন করে গিলের মাধ্যমে আয়নগুলোকে তারা অ্যাক্টিভলি টেক আপ করে এবং সেখানে বিশেষ ধরনের মেকানিজম রয়েছে যেটা আমরা বলছিলাম সোডিয়াম পটাশিয়াম এটিপিএস সিস্টেম and urinary loss of salt is kept at a minimum by reabsorption of ions in kidney কিডনিতে যে ইউরিন প্রোডাকশন হলো ইউরিন গুলো যখন ইউরিনারি টিউবওয়েলস দিয়ে ইউরেটার দিয়ে বাইরে বের হয়ে যায় তারপর সেই পথে আবার দেখা যায় কিছু আয়ন রিঅ্যাবজর্পশন হয় and in the gills chloride cell play a major role in ions reabsorption বলছে গিলের মধ্যে তো অ্যাক্টিভ অ্যাবজর্পশন হয় পাশাপাশি রিঅ্যাবজর্পশন হতে পারে আর কি মূলত অ্যাক্টিভ অ্যাবজর্পশনই বেশি ঘটে হচ্ছে গিলের মাধ্যমে The losses of ion with feces are balanced by the active absorption of ions from the gut and lumen of freshwater fishes. বলছে freshwater fishes gut এবং lumenও আয়নগুলো রিঅ্যাবজর্পশন হয় এবং সেটা হয় অ্যাক্টিভলি যেমন উদাহরণ হিসেবে বলেছে in gill sodium and chloride ion absorbed in ion exchange mechanism and ammonium ion are exchanged for sodium ion and bicarbonate ion and for chloride ion. Freshwater fish ক্ষেত্রে কি হচ্ছে অ্যামোনিয়াম আয়ন আর এক্সচেঞ্জড ফর সোডিয়াম আয়ন এন্ড বাইকার্বনেট ফর ক্লোরাইড তো এই ছিল আমাদের সল্ট এন্ড ওয়াটার এন্ড সল্ট ব্যালেন্স ইন ফ্রেশওয়াটার ফিশেস বলা এখন তো তোমাদের মধ্যে পরীক্ষায় আসলে সাধারণত যে কোনো একটা আসতে পারে অথবা দুটার মধ্যে কম্পারিজন আসতে পারে যে দুটার মধ্যে পার্থক্যটা কি অথবা যদি অনেক বেশি বড় মার্কস থাকে তখন দুটো একসাথে আসতে পারে দুটো একসাথে আসার সম্ভাবনা কমই থাকে তবে যে কোনো একটা আসবে আর হয়তোবা কম্পারিজনটা আসতে পারে আর কি এখন বলো তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমরা কথা বলি সেগুলো নিয়ে স্যার সেক্ষেত্রে কি ফিগারগুলো আঁকাইতে হবে না শুধু বর্ণনা দিলেই হয়ে যাবে বর্ণনা দিলেই তো হবে ফিগার যদি আঁকতে পারো ভালো সময়ের উপর নির্ভর করবে তাই না স্যার একেবারে আর্টিস্টিক ফিগার তো দরকার নাই তুমি জাস্ট বুঝাতে পারলেই হলো আর কি বলো কি বলতেছিলাম বনিফিশ স্যার ইফেক্ট আর রুট এফেক্টটা আরেকবার বুঝাই দেন স্যার বুঝতে পারতেছিলাম না কোনটা স্যার বোর ইফেক্ট আর রুট ইফেক্ট হ্যাঁ ওটা তো বললাম কে জানে বললা প্রথমে আমি তো বললাম বলবো আমি এখানে শেষ করি আগে স্যার যদি কম্পারিজন আসে তাহলে স্যার আমরা এটা কিভাবে বর্ণনা করব মানে যেভাবে যে টপিক গুলো আছে যেমন ওয়াটার ব্যালেন্সে যে কয়টা লাইন আছে সবগুলাই দিতে হবে নাকি সংক্ষিপ্ত আকারে দিব কম্পারিজন কি আসলে দুইটা সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি সেই পার্থক্য দেখতে গেলে তোমার কি করা লাগে কি মেইন পয়েন্ট গুলো আর কি তোমার সেটা হয়তো মার্কস উপর ভেরি করবে তো পার্থক্য যদি বলা যায় দুইটা সিস্টেমের মধ্যে কি কি পার্থক্য আছে তাই না অথবা বলতে পারে তোমার আরেকটা প্রশ্ন আসতে পারে যে দুটো সিস্টেমের মধ্যে সিমিলারিটি এন্ড ডিসিমিলারিটি তাই না এরকম প্রশ্ন আসতে পারে সেটা তোমার এটা কি বলা হয় বাংলায় জানি কি বলে এখন সৃজনশীল প্রশ্ন বলো না এটা একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে আর কি আমি প্রশ্নটা আউট করে দিলাম আর কি তোমাদের ঠিক আছে স্যার তাহলে তো সবই দিতে হবে মানে যে বর্ণনাটা কারণ সিমিলারিটি আর ডিসিমিলারিটি মানে সবই সেটা তুমি কিভাবে বর্ণনা করবে সেটা তুমি যে ভালো জানবে তাই না সেটা এক একজনের এক একটা হবে এটা তো একটা সৃজনশীল প্রশ্ন যদি বলি তাহলে এটার উত্তর তুমি ঠিক করতে পারবে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম আর কি অনেকটা যদিও বলে দেওয়া ঠিক না
তো এখন বলো, এই যে আমাদের অসমো রেগুলেশন নিয়ে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ওই যে কে বলছিল তার প্রশ্নের উত্তরটা দেই। বোর্ড এফেক্ট আর রুট এফেক্ট কি জানি নাকি একজন প্রশ্ন করেছিল, তো আমরা সেটা নিয়ে স্যার দেখলাম। মাত্র একটা ওই যে ফিশের ফিগার দেখালেন না, ওইটা আরেকবার দেখতে চাই। ওটা তো তোমাদের হ্যান্ডআউটে আছে মনে হয়, আছে না? জি স্যার। জি স্যার আছে। তারপরে দেখো, জি স্যার, থ্যাংক ইউ। তো তোমরা কি প্র্যাকটিক্যাল লেখা শুরু করছো? স্যার প্র্যাকটিক্যাল নিয়ে একটা কথা ছিল। বলো। স্যার আমরা হচ্ছে যে কালকে এর আগের দিন যে বলছো যে দুইজন হচ্ছে শুরু করছে মানে অফসেট পেপারে লেখা, তো স্যার আমাদের তো সবগুলো প্র্যাকটিক্যালি আমরা অফসেট পেপারে ইয়েতে লিখতেছি। এই প্র্যাকটিক্যালি শুধু কথা হয়েছিল যে মানে খাতা দিয়ে লেখা, আপনি পারমিশন দিছিলেন একটু। তো না, আমি যারা দুজন লেখা পারমিশন দেইনি তো, তোমাদেরকে প্রথম বলেছিলাম যে অফসেটে লিখতে, তারপরে তোমাদের পরে আবার চিন্তা করলাম তোমাদের কথা চিন্তা করে যে আসলে তোমরা কি লেখা শুরু করে দিছো। লেখা যদি না শুরু করো তো তাহলে হয়তো তোমাদের একটা অপশন দিতাম আর কি, অপশন দিতাম। যে দুজন করা শুরু করছিল ওরা কনসিডার করতেছে, আর আমরা সবাই বলতেছি যে যাতে খাতায় যে হলে স্যার অনেক ভালো হইতো, কারণ স্যার বাকিগুলো তো একদম ওভাবে শুরু হয়ে গেছে, শুধু এটাতে একটু অপশন ছিল, তাহলে যদি একটু হইতো তাহলে ভালো হইতো যদি আমরা খাতায় লিখতে পারতাম আর কলম দিয়ে। আচ্ছা, সবাই কথা বলে আমাকে জানাও। স্যার আমরা বলছি অলরেডি। স্যার সবার সাথে আমরা মোটামুটি কথা বলছি, আমাদের আমি খাতায় হলে সবচেয়ে সুবিধা হয় তাইলে স্যার। কি যে কয় পেজ লিখছি সেটা কেটে দিব? আমার তো তাইলে ডাবল লেখা লাগবে। একদিনের মধ্যে শুরু করলে তো এরকমই। লেখা যখন স্যার আমি যেহেতু লেখা শুরু করছি, আমার তাইলে আবার খাতায় লিখতে হলে কাটতে হবে। না, তুমি যদি লেখা শুরু করে থাকো তাহলে তুমি ওইটাই কন্টিনিউ করো, সমস্যা নেই, ঠিক আছে? স্যার তাহলে বাকিরা আমরা সবাই খাতা কলম দিয়ে লিখি স্যার, সবাই তো। তো লেখো, তবে এটাই লাস্ট কিন্তু, কারণ পরে আসো তো এটাই লাস্ট, কারণ এরপরে হয়তো পরে যখন তোমাদের ফিজিক্যালি ক্লাস নিবো বা করবো তখন আর খাতা কলম দিয়ে লিখতে পারবো না, কারণ সাধারণত বায়োলজিক্যাল কোনো খাতাই কলম দিয়ে লেখা ঠিক না। হয়তো বা তুমি অ্যাকোয়াকালচার কিনা ম্যানেজমেন্ট বা এই ধরনের রিলেটেড লিখতে পারো, কিন্তু যখন বায়োলজিক্যাল ট্রুলি বায়োলজিক্যাল যেগুলো তোমাকে ল্যাবে কাজ করতে হয় সেগুলো না লেখাই বেটার আর কি। ঠিক আছে স্যার, স্যার কিন্তু তাইলে স্যার তো এবারের আমার মতো আমরা সবার দেখি। থেকে খাতা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আলাদা হোক, সমস্যা নেই, আমি তখন পরে সমস্যা হবে না। তোমাকে একটু বেশি মার্ক দিয়ে দেবো, দাও। তুমি স্পেশাল থাকবে, তোমাকে আমি বলে দিলাম সবার সামনে, তোমাকে 10% গ্রেস দিব, দাও, তুমি যদি কষ্ট করতেছো বেশি। আর তাহলে তো আমরা সবাই ওইভাবেই করব, কেউ তো মার্ক কম যাবে না। তাহলে এখন তোমাদের সিদ্ধান্ত। স্যার আমরা তো আপনার পারমিশন নিয়ে করতেছি যাতে সবারই সেম মার্কই দেন। এখন ও করে ফেলছে স্যার, ও ওরটা ওইভাবে করুক, আমরা সবাই এইভাবে করি। সে যেহেতু না, তোমরা বলতেছো কলম দিয়ে লেখি না পেন্সিলে লেখে কষ্ট বেশি হবে, তো যে যদি কষ্ট করে তাকে তো কিছুটা স্যাক্রিফাইস করতেই হবে। আচ্ছা করো, সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে করো। অফসেটে করলে কি স্যার খাতাগুলো অগোছালো থাকে, আবার বাসায় থেকে ক্যাম্পাসে নিয়ে যেতে হবে স্যার, এজন্য স্যার। না, এই অগোছালো কথা বলো না, কারণ ওটা তোমার নিজের ব্যাপার, গোছালো জিনিসটা খুবই ব্যক্তিগত ব্যাপার। করতে পারবো, সময় তোমরা বললাম তো, তোমরা করো, সমস্যা নেই। যে দুই একজন করতেছো ওটা আমি তো মনে রাখবো, সমস্যা নেই, ওটা সমস্যা হবে না। আর আলাদা হলে তো তোমাদের যেহেতু পারমিশন দিয়ে দিলাম আমি, সেটা সমস্যা নেই, ঠিক আছে? যে শুরু করে ফেলছো সে করো। আর ওটা যদি অন্যদের থেকে আলাদা হয় তো ওটা তো আলাদাই হবে, এটা বোঝা যাবে। আর কে একজনই তো, তাই না? একজন সমস্যা নেই, আমি মনে রাখবো আর কি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। আর কি জানি বলতেছিলাম, কি নিয়ে কথা বলবো? বোর এফেক্ট না? জি স্যার। তো আমরা ওই যে বোর এফেক্ট আর রুট এফেক্ট নিয়ে কথা বলতেছিলাম। বোর এফেক্টে কি বলতেছিলাম, যে আসলে তোমাদের যদি মনে থাকে, আমি যতটুকু মনে পড়ে, যে কি বলতেছিলাম, যে কোন একটা পর্যায়ে কি হয় যদি কি বলে অক্সিজেন এবং পিএস কার্বন কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় তাহলে কি হয়? পিএস বাড়ে না কমে? কমে।
তো বোর ইফেক্টের ক্ষেত্রে সেটা একটা ইফেক্ট ছিল যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি কমে বেড়ে যায় তাহলে তার একটা ইফেক্ট পড়ে আমাদের ব্লাড স্যাচুরেশনের ক্ষেত্রে। সেটা কিরকম ছিল তোমাদের গ্রাফটা মনে আছে? সেটা কি ধরনের একটা গ্রাফ হয়েছিল মনে আছে তোমাদের? আমি সেটা নিয়ে কথা বলতেছি। গ্রাফটা ছিল একটু সিগময়েড গ্রাফ, তাই না? সিগময়েড গ্রাফ বুঝো, এস এস এর মতো শেপড একটা গ্রাফ ছিল। সেখানে কি বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট সময় যদি বডির কনসেন্ট্রেশন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে কি হবে? পিএইচ কমে যাবে। পিএইচ কমে গেলে, আর বোর ইফেক্টের ক্ষেত্রে কি হচ্ছিল, পিএইচ কমে গেলে কি হচ্ছে, হিমোগ্লোবিনের অক্সিজেনের রিলিজ করার ক্ষমতা বেড়ে যায়। সেটাই ছিল বোর ইফেক্ট, তাই না? জি স্যার। আর রোড ইফেক্টের ক্ষেত্রে বলছিলাম, ও আচ্ছা, বোর ইফেক্টের আর দুটো ফেনোমেনা ছিল, আমি তার অপোজিটটা আর কি। যদি কি হয়, যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায় তাহলে পিএইচটা বেড়ে যায়, আর পিএইচটা বেড়ে গেলে কি হয়, হিমোগ্লোবিনের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায়। এটা ছিল বোর ইফেক্ট। তো বোর ইফেক্টের আমরা দুইটা স্টেটের কথা বলছিলাম, একটা হলো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া, আর একটা কমে যাওয়া। বেড়ে গেলে কি হয়েছে, পিএইচটা কমে যায়, আর পিএইচ কমে গেলে পিএইচ কমে গেলে কি হয়, হিমোগ্লোবিন বেশি পরিমাণে অক্সিজেন রিলিজ করে। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায় তাহলে পিএইচটা বেড়ে যায়, আর পিএইচটা বেড়ে গেলে যখন সে অক্সিজেন রিলিজ করে দিচ্ছে সাথে সাথে কি হয়, তার বিপরীত ফেনোমেনা চলে আসে, তাই না? সে পরিমাণে বেশি পরিমাণে হিমোগ্লোবিন অক্সিজেন নিতে পারে। আর তার মধ্যে আরেকটা ব্যতিক্রম, আর এই ইফেক্ট গুলা কি হচ্ছে, আমি আরেকটা কথা বলেছিলাম যে ইফেক্ট গুলা হচ্ছে হিউম্যান ফিশের ক্ষেত্রে দেখা যায়, এবং অনেক সময় এরা অর্গান স্পেসিফিক, বিশেষ কিছু অর্গানের ক্ষেত্রে এই ধরনের দেখা যায়, বিশেষ করে আই মাসলের ক্ষেত্রে অথবা রেটিনার ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে দেখা যায়, এই ধরনের ইফেক্ট দেখা যায়। আর আরেকটা ইফেক্ট বের করেছিল আরেকটা সায়েন্টিস্ট, নাম রোট। সে তার নাম অনুসারে এগুলো নামকরণ করা হয়েছে, বলা হচ্ছে সেটার নাম ছিল রোট ইফেক্ট। তো রোট ইফেক্টে কি হচ্ছিল, যে বোর ইফেক্টের যে ফার্স্ট ফেনোমেনা সেটা কি ছিল, যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পিএইচ কমে যায়, আর পিএইচ কমে গেলে আমরা বোর ইফেক্টে দেখেছিলাম যে হিমোগ্লোবিন বেশি পরিমাণে অক্সিজেন রিলিজ করে। আর এখানে রোট ইফেক্টের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। কিরকম, এখানে পিএইচ কমে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে পিএইচ কমে যাচ্ছে, কিন্তু পাশাপাশি রোট ইফেক্টে হচ্ছে কি, হিমোগ্লোবিনের অক্সিজেন গ্রহণ করার অ্যাফিনিটিও কমে যাচ্ছে। এটাই ছিল রোট ইফেক্ট। ঠিক আছে স্যার, দুটার মধ্যে পার্থক্য কই? স্যার রুট ইফেক্টে কি অক্সিজেন গ্রহণ করার অ্যাবিলিটি কমে যায়? হ্যাঁ, আসলে এগুলো হচ্ছে স্পেশাল ফেনোমেনা, তাই না? স্পেশাল ফেনোমেনা গুলো নর্মাল থেকে ডেভিয়েট। আর কখন হয়, বিশেষ কারণে বিশেষ অর্গানে হয়। আমরা যেহেতু ডিটেলস পড়িনি আমি তোমাদেরকে বললাম আর কি। তো বলছিলাম রোট ইফেক্টের দুইটা ফেনোমেনা থাকে, একটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, বেড়ে গেলে কি হয়, অক্সিজেন পিএইচ কমে যায়, পিএইচ কমে গেলে তখন হিমোগ্লোবিন ও অক্সিজেন রিলিজ করে দেয়, অক্সিজেন রিলিজ করে দেয়। আমি প্রথম বলতেছিলাম বোর ইফেক্ট, তাই না? বোর ইফেক্টের আরেকটা ফেনোমেনা কি, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন কমে যায় তখন পিএইচ বেড়ে যায়, আর পিএইচ বেড়ে গেলে হিমোগ্লোবিন বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারে। আর এটা ছিল বোর ইফেক্ট। আর রোট ইফেক্টের ক্ষেত্রে কি বলতেছিল যে বোর ইফেক্টের যে প্রথম শর্ত, যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে পিএইচ কমে যায়, আর পিএইচ কমে গেলে হিমোগ্লোবিন বেশি পরিমাণে অক্সিজেন রিলিজ করে, এবং সেখানে রিলিজ না বলছিল অক্সিজেনের সরি হিমোগ্লোবিনের অক্সিজেন গ্রহণ করার অ্যাফিনিটিও কমে যায়। বলছে রোট ইফেক্ট সেটাই, যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পিএইচ কমে যায়, পিএইচ কমে গেলে হিমোগ্লোবিনের অক্সিজেন গ্রহণ করার অ্যাফিনিটি কমে যায়, সেইটাকে বলছিল রোট ইফেক্ট। এখন বলো স্যার, বিষয়টা তো হচ্ছে বোর ইফেক্টের প্রথম যে পয়েন্টটা সেটাই রুট ইফেক্ট, সেটাই রুট ইফেক্ট, কিন্তু সেটার মধ্যে শর্তটা ডিফারেন্ট।
মানে ভাষাটা একটু অন্যরকম। অন্যরকম আর কি। কিরকম বলছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, বেড়ে গেলেও কি হচ্ছে, পিএস কমে যাচ্ছে, পিএস কমে যাচ্ছে। ওইখানে হিমোগ্লোবিন রিলিজের কথা না বলে বলতেছে যে হিমোগ্লোবিনের অক্সিজেন অ্যাফিনিটিও কমে যাচ্ছে। ওকে স্যার। এটাই হচ্ছে না দুটার মধ্যে পার্থক্য আর কি। তোমার তোমার যদি পরীক্ষায় আসে, আমার এই দুইটা শর্ত লিখে গ্রাফ দুটো এঁকে দিলেই এনাফ। আমি যেটা মুখে যে শর্তগুলো বললাম আর কি। তোমাদের হ্যান্ডআউটে আমি কি দিছি মনে নেই আমার। হ্যান্ডআউটে মনে হয় শুধু ফিগারই দেওয়া, তাই না? আমি যে মুখে তোমাদেরকে দুটো শর্ত বললাম, টোটাল 3টা শর্ত, প্রথম দুটা হলো বরিফিটের ক্ষেত্রে, আর লাস্টেরটা হলো রোটিফিটের ক্ষেত্রে। এটা লিখে দিলেই এনাফ আমার জন্য। আর তারপরে যদি তুমি ডিটেলস পড়তে চাও, সেটা পার্সোনালি পড়ে নিও আর কি। আর যদি আমাদের রিভিউ ক্লাস নেওয়ার থাকে, তখন আমরা হয়তো আরো তোমাদেরকে এই বিষয়ে কথা বলতে পারবো আর কি। বলো এখন কোন টপিকস নেওয়ার কথা বলবো, বলো। অসমো রেগুলেশন নিয়ে আর কোনো কথা আছে? যদি না হয় তাহলে আমরা পরের টপিক শুরু করে দিতে পারি, অথবা তোমাদের পরবর্তী ক্লাসের জন্য সেটা রেখে দিতে পারি। আমরা পরবর্তী টপিক শুরু করে দিব আসলে একটা স্পেশাল অর্গান, যেটাকে বলতেছিলাম আমরা লাইট অর্গান অথবা ইলেকট্রিক অর্গান। সেই চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো আর কি। তোমরা যে লাইট অর্গান অথবা ইলেকট্রিক অর্গান এই ধরনের শব্দ কি শুনেছো কখনো? জি স্যার। কোথায় শুনেছো? ইকথিওলজিতে হয়তো শুনেছো, তাই না? আর তোমাদের ক্লাস হবে ফেব্রুয়ারির কত তারিখ পর্যন্ত জানো সেটা? 6 তারিখ না 7 তারিখ না 8 তারিখ? স্যার 6 তারিখ পর্যন্ত। 6 তারিখ পর্যন্ত না? তাহলে আমাদের হাতে কয় সপ্তাহ সময় আছে এখন দেখো তো একটু। তোমরা যদি আজকে হলো 17 তারিখ, 1 2 3 সপ্তাহ সময় আছে না? 3 সপ্তাহ। তো আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে। একটা চ্যাপ্টার একটু বড় চ্যাপ্টার, সেটা হচ্ছে লাইট এন্ড অর্গান, ইলেকট্রিক অর্গান। দুইটা টপিকস নিয়ে একটু বড় বড়। তো এই দুইটা টপিকস নিয়ে হয়তো আমাদের 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ সময় লাগতে পারে। আর বাকি যে সময় থাকবে সেগুলোতে আমরা হয়তো রিভিউ করার চেষ্টা করবো, পাশাপাশি কুইজ নিব। ঠিক আছে? স্যার তার মানে লাস্টের চ্যাপ্টারটা কুইজে থাকবে না? কেন থাকবে না? আমরা তো শেষ করেই কুইজ নিব। ও স্যার, আমাদের এই যে এই শীটটা মানে লাস্টে যেটা আছে এটা দিয়ে দিলে ভালো হইতো, তাহলে কোনটা আমরা বের। আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নেই। জি স্যার, আগে দিলে একসাথে বের করতে সুবিধা হয়। আচ্ছা সমস্যা নেই, সবাই দিয়ে দেবো। দরকার আজকে দিয়ে দেবো। আর আগামী তাহলে আজকে সময় আছে, তখন শুরু করে দেবো তোমাদের পরবর্তী টপিকস। স্যার নেক্সট ক্লাসে শুরু করেন। আজকে না থাক, সামনের দিন। তা তো ভালোই হয়। তো তোমাদের লাইট অর্গান, ইলেকট্রিক অর্গান নিয়ে কথা বলবো। তোমরা আজকে তাহলে জিজ্ঞেস করি, উদাহরণ বলতে পারবা কাদের ক্ষেত্রে লাইট অর্গান অথবা ইলেকট্রিক অর্গান আছে? এরকম কয়েকটা মাছ। অ্যাঙ্গুলার ফিশ। অ্যাঙ্গুলার ফিশ। আর যদি এটা হলো লাইট অর্গান। আর ইলেকট্রিক অর্গানের ইলেকট্রিক রে। ইলেকট্রিক মানে ইলেকট্রিক রে। ইলেকট্রিক রে এদের হচ্ছে ইলেকট্রিক অর্গান রয়েছে। এছাড়াও আরো কিছু কিছু মাছ আছে, যেমন ইলেকট্রিক ইল আছে, তার নাম শুনছি কিনা, এই ধরনের ফিশ আছে, তাদের ক্ষেত্রে ইলেকট্রিক অর্গান রয়েছে। লাইট অর্গান আছে, এরকম অনেক ধরনের ফিশ আছে, এবং সমুদ্রের গভীরে বসবাস করে এরকম অনেক ফিশ আছে যাদের লাইট অর্গান রয়েছে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, এবং তোমাদের হ্যান্ড আউট হয়তো দিয়ে দিব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, আর আগামী ক্লাসে দেখা হচ্ছে আর কি। আগামী মঙ্গলবারে তোমাদের ক্লাস আছে 10:30টায়। আমি আবার একটা পরীক্ষা সংক্রান্ত কাজে দক্ষিণবঙ্গে যাব, সেক্ষেত্রে হয়তো তোমাদের মঙ্গলবারের ক্লাসটা ওই 10:30টায় নিব না, হয়তো পরে নিব আর কি। তোমাদের বিকালে ক্লাস নিলে কোনো সমস্যা আছে? অথবা বুধবারে, এই গত সপ্তাহের মতো বুধবারে নিব আর কি। ঠিক আছে স্যার, বিকাল থেকে বুধবার নয় ভালো স্যার। বুধবার নেওয়া ভালো। তাহলে বুধবার, তাহলে আমি মনে রাখো বুধবারে 11:30টায় নিব। তাহলে তোমাদের যদি অন্য কোনো স্কেডিউল থাকে অথবা অন্য কেউ কিছু বলে, তাহলে বলে নিও ক্লাস আছে। ঠিক আছে? বুধবার 11:30টায়। আচ্ছা স্যার। ওকে, ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।